একদিনের দ্বিতীয় সর্বোচ্চ 261 প্রাণহানি। গণটিকাদানের প্রথম দিনেই পেল রেকর্ড 27 লাখেরও বেশি মানুষ, বড় অংশই প্রান্তিক জনগোষ্ঠী। টিকাটা নিয়ে আমার অনেক খুশি হয়েছে, মানে কোনো সিরিয়াল দেওয়া লাগছে না, কোনো রেজিস্ট্রেশন করা লাগছে না। টিকা নিলে কি হবে, নিলে কি হবে না, এখন ওই সমস্যাটা কাটে গেছে, এই জন্য দিয়ে দিলাম। 28 দিন পরে 29তম দিনে আবার আমরা এখানে আসব এবং আমরা আবার এখানে ক্যাম্পেইন করব। 18,000 কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে এবং এটা চলমান প্রক্রিয়া। দিস উইল কন্টিনিউ। চট্টগ্রাম মেডিকেলে অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের কাছে জিম্মি কোভিড রোগীর স্বজনরা। সমানুভূত টাকায় উঠেছে, উঠে বের করে এখানে আসার পরে কি করছে, সাবসিডি করছে, আমাদের 3,000 টাকা বাধ্য দিতে হবে। অ্যাম্বুলেন্সের ভাড়া 5,000 টাকা করছে আমার থেকে। 200 টাকা, এটা তো সরকারি গাড়ি, আমাদের তো এরকম বেসরকারি না। মশার ব্যাপক উপস্থিতিতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক হওয়ার শঙ্কা। দায় নিলেন উত্তরের মেয়র, পরিচ্ছন্নতা কাজে অংশ নিলে মিলবে নগদ টাকা। চিকিৎসা শুরু করতে দেরি হওয়ার অভিযোগ তুলে রাজধানীর বেসরকারি হাসপাতালের চিকিৎসককে মারধর। স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী। পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে এডিসি সাকলাইন ডিবি থেকে প্রত্যাহার। তদন্ত কমিটি গঠন, শিল্প সমিতিতে পরীর সদস্যপদ স্থগিত, জিমি রিমান্ডে। গণটিকাদান কর্মসূচির প্রথম দিন গতকাল সারা দেশে রেকর্ড 27 লাখেরও বেশি মানুষকে প্রথম ডোজ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 53,798 জন। যারা টিকা নিয়েছেন তাদের বড় অংশই পিছিয়ে পড়া জনগোষ্ঠী। শনিবার সকাল থেকেই মানুষের দীর্ঘ সারি। নিবন্ধন নয়, কেবল জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেই মিলছে কোভিড টিকা। কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠ পর্যায়ে বাস্তব রূপ পাওয়া বিশেষ ক্যাম্পেইন শুরুর দিনে চোখে পড়ে ব্যাপক সাড়া। সরকারের এ মহা আয়োজনের লক্ষ্য ছিল প্রান্তিক পর্যায় সহ সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনা। বাস্তবেও মিলেছে তার প্রতিফলন। ক্যাম্পেইনে টিকা নিতে আসা বড় একটি অংশই ছিল বস্তির বাসিন্দা, নিম্নবিত্ত সহ পিছিয়ে পড়া মানুষ, যাদের অনেকের কাছেই অনলাইন নিবন্ধন প্রক্রিয়া বেশ জটিল। টিকাটা নিয়ে আমার অনেক খুশি হয়েছে, মানে কোনো সিরিয়াল দেওয়া লাগছে না, কোনো রেজিস্ট্রেশন করা লাগছে না। সবাই তো রেজিস্ট্রেশন করতে পারে না, কারণ রেজিস্ট্রেশন করতে গেলে অনেক ঝামেলা হয়। দারণে বললো যে টিকা দিতে স্কুলের বগলো চামতালাকে টিকাটা দিয়ে পরে ডিউটির মধ্যে যাই। না ডিউটি করছি তো, ডিউটি করে মানে ঘুমাই না, চলে এসেছি। কোনো ঝামেলা হয়নি, সুন্দরভাবে করে দিয়েছে, সহজ, খুব ভালো কাজ করছে যে গণ টিকা দিয়ে। তবে টিকা প্রত্যাশীদের ব্যাপক চাপে ফিরে যেতে হয় অনেককে। যারা ওই যে সিরিয়াল ফিল আপ করে নিয়ে নিয়েছে তো আর নিবে না। আজকে আর পাচ্ছি না, আবার কালকে সকালে 7টা-8টার দিকে এসে যদি সিরিয়াল পাই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে রাজধানীতে প্রতি ওয়ার্ডে একটি করে ক্যাম্পেইন কেন্দ্রের আওতায় সপ্তাহ জুড়ে চলবে টিকা কার্যক্রম। যারা আগে বিভিন্ন কেন্দ্রে নিবন্ধন করেও SMS পাননি, তারাও কেবল নিজ এলাকার ক্যাম্পেইন কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। 28 দিন পরে 29তম দিনে আবার আমরা এখানে আসব এবং আমরা আবার এখানে ক্যাম্পেইন করব। সে সময় এমনও হতে পারে যে প্রথম ডোজের জন্য একটা ক্যাম্পেইন হবে, আবার দ্বিতীয় ডোজের জন্য আরেকটা ক্যাম্পেইন হবে। আমরা এই টিকা কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে নিয়ে গেছি, ওয়ার্ড পর্যায়ে নিয়ে গেছি সচেতন করার জন্য। 18,000 কেন্দ্রে আজকে টিকা দেওয়া হচ্ছে এবং এটা চলমান প্রক্রিয়া। দিস উইল কন্টিনিউ। প্রাথমিকভাবে ক্যাম্পেইনে 32 লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে প্রতিদিনই ঝরছে প্রাণ। একদিনে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও 261 জন। গতকাল ঢাকায় সর্বোচ্চ 101 জন মারা গেছেন। এরপরেই চট্টগ্রামে 62 জনের মৃত্যু হয়েছে। রোগীর অতিরিক্ত চাপে শয্যা সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তীব্র শ্বাসকষ্ট নিয়ে বিভিন্ন হাসপাতালে ছুটছেন রোগীরা। অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক মিলছে না আইসিইউ বেড, মেঝেতে রেখেই দেয়া হচ্ছে চিকিৎসা। 24 ঘন্টায় করোনায় সর্বাধিক মারা গেছেন ঢাকা বিভাগে 101 জন। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 62 জন। এর মধ্যে কুমিল্লায় 24, চাঁদপুরে মারা গেছেন 11 জন। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় অক্সিজেন সরবরাহ ও শয্যা সংকট বেড়েই চলেছে। লাঞ্চের এফেক্ট হচ্ছে 50%। বেড নাই, সিট নাই, এখানে নিচে ফ্লোরে রাখছে। রোগীরা যদি সচেতন না হয়, আমরা যতই আইসিইউ সেবা দেই,
যতই আমরা অক্সিজেন প্ল্যান দেই আমাদের পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব হবে না। খুলনা বিভাগে করোনায় মারা গেছেন ৪৫ জন, এর মধ্যে সবচেয়ে বেশি কুষ্টিয়ায় মারা গেছেন ১০ জন। এছাড়া যশোরে ৮ এবং ঝিনাইদহ, মাগুরা ও মেহেরপুরে ৪ জন করে মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে ১৬ জন মারা গেছেন, এর মধ্যে নেত্রকোনার ৬, ময়মনসিংহের ৫, জামালপুরের ৪ ও শিরপুরের ১ জন। বরিশাল বিভাগে করোনার ছোবলে প্রাণ ঝরেছে ১২ জনের, এর মধ্যে সর্বাধিক ভোলায় ৪ জন। এছাড়া বরিশালে ৩, পটুয়াখালী ও ঝালকাঠিতে ২ জন করে এবং পিরোজপুরে ১ জন মারা গেছেন। আইসিইউর অবস্থা খুবই খারাপ, অক্সিজেনে খুব সংকট। এছাড়া ২৪ ঘন্টায় করোনায় রংপুর বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৮ জন ও সিলেট বিভাগে ৭ জন মারা গেছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। চাঁদপুরে করোনা আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘন্টায় ৯ জন মারা গেছেন। এই মুহূর্তে চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফারুক আহমদ, সরাসরি যাচ্ছে তার কাছে। ফারুক। আফজাল, চাঁদপুরে এর মধ্যে ১২,০০০ ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তো আমি সকাল থেকে এই চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অবস্থান করছি। আপনাকে এখানকার যে পরিস্থিতি সেটি যদি জানাতে হয় তাহলে বলতে হয় যে এখানে যে ধারণ ক্ষমতা, অর্থাৎ করোনা ডেডিকেটেড হসপিটাল হিসেবে চাঁদপুর এই ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ঘোষণা দেওয়ার পর থেকে প্রথমে ৩০, তারপর ৬০, তারপর ১২০, এখন ১৫০টি শয্যা বর্ধিত করা হয়েছে। ফলে এখানে ১৫০ শয্যা আর পরেও ৪০ থেকে ৫০ জন বাড়তি রোগী এখন এই হাসপাতালে অবস্থান। সব মিলিয়ে আমি যদি বলি যে এখানে প্রায় ২০০ জন করোনা আক্রান্ত রোগী অবস্থান করছে। তো চাঁদপুরের গত সপ্তাহটি অর্থাৎ চলতি মাসের শুরু থেকে ৭ তারিখ পর্যন্ত একটা বিভীষিকা পরিস্থিতি গিয়েছিল, অর্থাৎ প্রতিদিন ১০ থেকে ১২ জন রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। এটা সরকারি হিসাব। এর বাইরেও বিভিন্ন উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এবং ঢাকা নেওয়ার পথে আরও বেশ কিছু রোগী মারা গেছে। তো আমি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং একই সঙ্গে যিনি ফোকাল পার্সন হিসেবে কাজ করেন ডক্টর সুজাউদ্দৌলা রুবেল, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে গত রাত থেকে এই পর্যন্ত মাত্র ৫ জন এবং তারও কয়েক ঘন্টা আগে ৪ জন, সব মিলিয়ে ৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে ৪ জন ছিল করোনা এবং অন্যরা করোনার উপসর্গ নিয়ে। তো এখানে সবচেয়ে যেটা আশঙ্কার বিষয় সেটি হলো যে যারা মৃত্যু মুখে চলে যাচ্ছেন তাদের বেশিরভাগই নারী। পুরুষের চাইতে নারীদের মৃত্যুটাই এখানে সবচেয়ে বেশি এবং এখানে ৩৪ থেকে সর্বোচ্চ ৯৫ বছর পর্যন্ত এমন বয়সের এই নারীদের মৃত্যুটা বেশি। এতে আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই যে চাঁদপুরে যেই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে গত ৪ দিনের মাথায়, সেখানে ৫০টি মিটার থাকলেও আজ দুপুর থেকে সেখানে আরও ৫০টি যোগ হচ্ছে, অর্থাৎ এখানে আপাতত অক্সিজেনের সংকট থাকবে না এমনটি জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্ট চিকিৎসকরা। সবশেষ তথ্য আপনাকে জানাতে চাই যে গত ২৪ ঘন্টায় ৫৯৯ জন করোনার পরীক্ষা শনাক্ত হয়েছে, ১৯৯ জন, আক্রান্তর হার ৩২%। এই ছিল আমার কাছে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে সবশেষ তথ্য। আফজাল। চাঁদপুরের করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক আহমদ। চট্টগ্রামে করোনা রোগীর লাশ নিয়ে চলছে অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের রমরমা ব্যবসা। স্বজনদের রীতিমতো জিম্মি করে ২-৩ গুণ বেশি গলাকাটা ভাড়া নিচ্ছেন তারা। সিরিয়াল সিস্টেম চালু করে বিশেষ কায়দায় বাধ্য করাচ্ছেন বেশি দামে ভাড়া করতে। বেসরকারি অ্যাম্বুলেন্স চালক মালিকদের নৈরাজ্য ঠেকাতে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ একটি নীতিমালা করলেও তাও মানছেন না কেউ। শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম মেডিকেলে করোনায় মৃত মায়ের লাশ নিয়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো দিকবিদিক ঘুরছেন হোসাইন। একে তো ১ মাস ধরে মায়ের চিকিৎসার খরচ বহনে সর্বশান্ত, তার উপর দিশেহারা অ্যাম্বুলেন্সের ভাড়া শুনে। চট্টগ্রাম শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরত্ব রাউজানে মায়ের লাশ নিতে অ্যাম্বুলেন্স ভাড়া ৫,০০০ টাকা, যদিও নীতিমালা অনুযায়ী ভাড়া মাত্র ২,০০০ টাকা। অ্যাম্বুলেন্সের ভাড়া ৫,০০০ টাকা করছে আমার থেকে, আমি ৩,০০০ টাকার কথা বলছিলাম। করোনা মহামারীর এই সময়ও মানুষের দুর্বলতাকে পুঁজি করে ২-৩ গুণ বেশি ভাড়া নিচ্ছে অ্যাম্বুলেন্স চালকরা। ইচ্ছে মতো গলাকাটা ভাড়ার চাপে দিশেহারা রোগীর স্বজনরা। সহানুভূতি দেখায় উঠেছে, উঠে বের পরে এখানে আসার পরে কি করছে, সাবসিডি করছে আমাদের ৩,০০০ টাকা বাধ্য দিতে হবে। যে হারে আপনার টাকা আয়া করতেছে আপনার, এগুলো কিন্তু ঠিক না। আপনার মানুষকে যে হিসাবে হয়রানি করতেছে, জোরপূর্বক কৌশলী আপনার টাকা নেই আপনার। ২০০ টাকা, এটা তো সরকারি গাড়ি, আমাদের তো ওইরকম বেসরকারি না।
সিন্ডিকেটের মাধ্যমে হাসপাতালের মাঠে সিরিয়াল করে অ্যাম্বুলেন্স ভাড়া দেন চালকরা, তাই বাধ্য হয়েই তাদের বেঁধে দেয়া দামে ভাড়া করতে হয় অ্যাম্বুলেন্স। তবে ভাড়া নৈরাজ্য নিয়ে নানা অযৌক্তিক যুক্তি মালিক সমিতির। আমরা যে চাকা কিনতে পারতাম আগে 8,000 টাকা, সেটা এখন কিনতে হচ্ছে 11,000 টাকা। একটা চাকার মধ্যে আমাদের 3,000 টাকা করে বেড়ে গেছে। ড্রাইভার আসতেছে না, ঝুঁকি নিয়ে আমরা নিজেরা মালিকেরা আমাদের গাড়িগুলো দিয়ে আমরা সার্ভিস দিচ্ছি। এদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালক মালিকদের নৈরাজ্য ঠেকাতে জেলা ও আন্তঃজেলার জন্য 2017 সালে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ বেঁধে দেয় ভাড়ার নীতিমালা। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এক্সট্রা সাপোর্ট লাগে, সেক্ষেত্রে প্রাইভেট কিছু অ্যাম্বুলেন্স এখানে থাকে, তাদেরকে সহযোগিতা নেয়। ওদেরকে ডাইরেক্টর একটা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া দিয়ে একটা নীতিমালা করে দিয়েছিল। সরকারি 4টি ছাড়া মালিক সমিতির অধীনে 135টি এসি ও নন এসি অ্যাম্বুলেন্স রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরও থাকছে। কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বসত বাড়ি বিলীন, গৃহহীন 2 শতাধিক মানুষ। প্রকল্প না থাকার অজুহাতে স্থায়ী বাঁধ দিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। রাজধানীতে এডিস মশার ব্যাপক উপস্থিতির কারণে সামনের দিনে ডেঙ্গু পরিস্থিতির আরও ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর দায় সিটি কর্পোরেশনে এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র। এই অবস্থায় এডিসের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলে মিলবে টাকা। এদিকে সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 204 জন। চলতি বছর এডিসের দাপট শুরুর দিকে কম থাকলেও জুলাই মাসে ধীরে ধীরে তা বাড়তে থাকে। গেল মাসে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যার অর্ধেকেরও বেশি শনাক্ত হয় চলতি মাসের প্রথম সপ্তাহে। নড়েচড়ে বসে 2 সিটি। মাঠ পর্যায়ে এডিসের লার্ভা ধ্বংসে চিরুনি অভিযান, ওষুধ ছিটানোর মতো কর্মসূচি হাতে নেওয়া হয়। সবশেষ প্রতি শনিবার সকাল 10টা 10 মিনিটে নিজ নিজ বাসা পরিষ্কারের আহ্বান জানান উত্তর সিটির মেয়র। বিশেষজ্ঞরা বলছেন, এখনো মাঠ পর্যায়ে এডিস মশার যে ঘনত্ব, তাতে যে কোনো সময় ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই ওয়ার্ড পর্যায়ে দ্রুত কমিটি করে কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করতে হবে। এখনো আমরা মাঠ পর্যায়ে যে এডিস মশার ঘনত্ব পাচ্ছি, সেটি ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রা। এই মুহূর্তে প্রতিটি মহল্লা কমিটি করে তরুণ সমাজসেবকদেরকে যুক্ত করে সেই কমিটির সাথে সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মী, বিশেষ করে লার্ভিসাইড স্প্রেম্যান এবং ফগিং মেশিনের স্প্রেম্যান এবং একজন ক্লিনার যুক্ত করে দিয়ে প্রতিটি মহল্লায় চিরুনি অভিযান পরিচালনা করা উচিত। এদিকে শনিবার সকালে নিজ অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন উত্তর সিটির মেয়র। পরে গণমাধ্যম কর্মীদের বলেন, উত্তরের 65% নির্মাণাধীন বাড়িসহ বিভিন্ন স্থানে এডিসের লার্ভা রয়েছে। আমি কিন্তু দায় এড়াতে পারবো না, এটাই বাস্তবতা। আমি নিব না কেন, অবশ্যই আমাকে নিতে হবে। আমার জন্যই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। দায় এবং দায়িত্বশীলতা দুটোকে নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে। প্রায় 60 থেকে 65% কনস্ট্রাকশনের বাসা বাড়িতে আমরা এই লার্ভাটা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি ওয়ার্ডে 10টি করে কমিটি অলরেডি করতে বলা হয়েছে। অব্যবহৃত টায়ার, ফুলের টব, ডাবের খুলি ইত্যাদিতে পানি জমে থাকে এমন জিনিসপত্র সিটি কর্পোরেশনে জমা দিলে নগদ অর্থ দেয়া হবে বলে জানান মেয়র। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জীবনই কেটেছে সংগ্রামে। সাধারণ গৃহিণী হয়েও যিনি কোটি মানুষের মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, সেই মহিষী নারী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী আজ। জাতির পিতার যোগ্য সহধর্মিণী হয়ে যেমন অনুপ্রেরণা জুগিয়েছেন, তেমনি মমতাময়ী মা হয়ে বাংলার স্বাধীনতা অর্জনের মূল নেপথ্যে শক্তির আধার হয়েছিলেন বঙ্গমাতা। এই বছর প্রথমবারের মতো সারা দেশে দিবসটিকে জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে। দেবাশিস রায়ের রিপোর্ট। 1930 সালের 8ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ জহুরুল হক ও মা হোসনে আরা বেগমের কোলে জন্মেছিলেন শেখ ফজিলাতুন্নেসা। পুতুল খেলার বয়স না পেরোতেই পিতামাতাকে হারায় ছোট্ট রেনু। জাতির পিতার সঙ্গে বিয়ের বাঁধনে জড়ান কৈশোরেই। বধূ হিসেবে খুব একটা জৌলুস কিংবা আয়েশি জীবনের সুযোগ ছিল না বঙ্গমাতার। বড় মেয়ে শেখ হাসিনাও সময়ে সময়ে সেই গল্পগুলোই তুলে ধরেছেন মানুষের জন্য। সব ভোগ বিলাস বিসর্জন দিয়ে আমার বাবার পাশে থেকে থেকে এদেশের মানুষের স্বাধীনতা দিয়ে গেছেন আমার মা। ইতিহাসের পাতায় জওহরলাল নেহেরুর সঙ্গে কমলা নেহেরু কিংবা নেলসন ম্যান্ডেলার সঙ্গে উইনি ম্যান্ডেলার নামে যতটা আলো ফেলা হয়, ততটা আলো পড়েনি ফজিলাতুন্নেসা নামটির ওপর।
আমার বাবার নাম লেখা আছে, কিন্তু আমার মায়ের যে অবদান সে কথা খুব কমই মানুষ জানে। আসলে বোধহয় আমি মরে গেলে অনেক কিছুই অনেকে জানবে না। মানুষের কল্যাণ ও স্বাধিকারের প্রশ্নে জীবদ্দশার একটা বড় সময় জেলেই কেটেছে বঙ্গবন্ধুর। ফজিলাতুন্নেসা আগলে রেখেছেন দেশ, দল ও সবশেষ পরিবার, হয়ে উঠেছেন বঙ্গমাতা। উনি ওনার পৈতৃক সম্পত্তি থেকে যে অর্থ পেতেন সমস্ত অর্থটুকু নিজের কাজে একটি পয়সা ব্যয় করতেন না, সব তুলে দিতেন আমার বাবার হাতে। জীবনভর প্রবল বৈরিতা সামলে চলা সাহসী ফজিলাতুন্নেসা ছিলেন ভীষণ একরোখা। আর তাই তো ৭৫-এর ১৫ই আগস্ট পরিবারের সদস্যদের চোখের সামনে হত্যা করলেও প্রাণ ভিক্ষা চাননি একবারও। আগস্টে জন্মে আগস্টেই তাকে নিরুদ্দেশ হতে হয়েছিল অনন্তের পথে। মাকে শেষ দেখার স্মৃতি এখনও কাঁদায় শেখ হাসিনা সহ স্বজনদের। 15ই আগস্ট মাত্র 15 দিন আগে দেশ ছেড়ে বাইরে গিয়েছিলাম। এখন আমার মায়ের কথা মনে পড়ে। আমার মা জানি না কেন আকুল হয়ে কেঁদেছিলেন। এত কান্না আমি কখনো দেখিনি, কারণ উনি খুব চাপা স্বভাবের ছিলেন। বাঙালির মননে বঙ্গমাতার অবদান স্মরণে রাখতে এবছর থেকে বঙ্গমাতার জন্মদিবস জাতীয়ভাবে পালন করছে রাষ্ট্র। রূপসী দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে পুলিশ কর্মকর্তা সাকলাইনকে ডিবি থেকে প্রত্যাহার করা হয়েছে। পরিমণিকে নিয়ে নিজ বাসায় অবস্থান করার সত্যতা মিলেছে সিসিটিভি ফুটেজে। এ ঘটনায় পুলিশ সদর দপ্তরের নির্দেশে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। দায়িত্ব দেওয়া হয়েছে একজন পুলিশ সুপারকে। ১ আগস্ট সকাল ৮টার দিকে নিজের হ্যারিয়ার গাড়ি দিয়ে পুলিশ কর্মকর্তা গোলাম মোহাম্মদ সাকলাইন শিথিলের সরকারি বাসভবনে ঢোকেন চিত্রনায়িকা পরিমণি। 10 তলা থেকে নেমে এসে সাকলাইন রিসিভ করে নিয়ে যান তাকে। এরপর রাতে পরিমণির 2 স্বজন প্রবেশ করেন ওই সরকারি বাসভবনে। পরে রাত 2টার দিকে তার স্বজন সহ পরিমণি বের হয়ে যান বাসা থেকে। পুরো ঘটনা ধরা পড়ে রাজারবাগের সরকারি কোয়ার্টার মধুমতির সিসি ক্যামেরায়। গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলছে, পরিমণিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে গোলাম সাকলাইনের সঙ্গে তার সম্পর্কের কথা। পরিমণির বক্তব্য শুনে ১ আগস্টের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হলে বের হয়ে আসে ঘটনার সত্যতা। পুলিশের একটি সূত্র বলছে, উত্তরা বোট ক্লাবের ব্যবসায়ী নাসিরকে গ্রেফতারের পর সেই মামলার তদারককারী কর্মকর্তা ছিলেন 30 BCS এর পুলিশ অফিসার গোলাম মোহাম্মদ সাকলাইন শিথিল। তখন বক্তব্য শোনার জন্য পরিমণিকে ডাকা হয়েছিল গোয়েন্দা কার্যালয়ে। সেই সময় সাকলাইনের সঙ্গে পরিচয় তার। ধীরে ধীরে গড়ে ওঠে সখ্যতা। বিভিন্ন সময় পরিমণির বাসায়ও যেতেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাকলাইন। গাড়িতে করে ঘুরতেন হাতিরঝিল সহ বিভিন্ন এলাকায়। পুলিশ সদর দপ্তরের নির্দেশে সাকলাইনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিআইডির একজন বিশেষ পুলিশ সুপার দায়িত্বে আছেন তদন্তের। কেউ তো আইনের ঊর্ধ্বে না, সে যেই হোক না কেন, সে তদন্তকারী কর্মকর্তা হোক বা অন্য কেউ হোক। আমরা চাই যে নিরপেক্ষভাবে তদন্ত করে যেটি সত্যি ঘটনা সেটিকে আসলে উদ্ঘাটন করা। এদিকে বিষয়টিকে অনৈতিক কাজ উল্লেখ করে ডিএমপি কমিশনার বলছেন, তদন্ত করে অবশ্যই এডিসি সাকলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনৈতিক কাজ যদি হয়ে থাকে আমরা তদন্ত করে দেখে প্রমাণ পাইলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। তবে অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে গোলাম সাকলাইনের সরকারি এবং ব্যক্তিগত সেলফোনে বারবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চিত্রনায়িকা পরিমণিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার সব অপরাধ খুঁজে বের করা হবে বলে জানিয়েছে সিআইডি। তদন্তে রাঘব বোয়ালদের নাম আসলে তারাও ছাড় পাবেন না বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এদিকে মাদক মামলায় পরিমণির কস্টিউম ডিজাইনার জিমিকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আলোচিত চিত্রনায়িকা পরিমণি ও কথিত প্রযোজক নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলার তদন্ত র্যাব গোয়েন্দা পুলিশ হয়ে এখন সিআইডির হাতে। কথিত মডেল মৌ ও পিয়াসার মামলার তদন্তভারও সিআইডির কাছে। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে সিআইডি বলছে, চিত্রনায়িকা পরিমণির সব অপরাধের সুষ্ঠু তদন্ত করবে সংস্থাটি। তদন্তে আমরা আসলে থরলি তদন্ত করব। যে কোনো বিষয়ে আমাদের নজরে আসবে, জিজ্ঞাসাবাদে আসবে এবং মিডিয়াতে আসবে, সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসা করে আমরা সেগুলো সত্যিকারের যেটি ঘটনা সেটি আমরা খুঁজে বের করব। সিআইডিতে যেহেতু তদন্ত হচ্ছে, এই তদন্ত সুষ্ঠুভাবে হবে ইনশাআল্লাহ, এবং আমরা সত্যিকারে যদি যে দোষী বা যার যে অপরাধ আছে ততটুকু আমরা খুঁজে বের করতে পারবো। আইনের ঊর্ধ্বে কেউ নয় জানিয়ে পুলিশ বলছে, পরীকে জিজ্ঞাসাবাদে কোনো ভিআইপির সম্পৃক্ততা পেলে তাকেও আইনের আওতায় আনা হবে। যদি প্রভাবশালী কেউ জড়িত থাকে, তো যেটি আমি বললাম যে আসলে আইনের ঊর্ধ্বে তো কেউ না,
তা আমরা সেগুলো আমাদের প্রতি আস্থা রাখতে পারেন যে আমরা সেগুলো যারা সাথে সংশ্লিষ্ট আছে অপরাধের সাথে তাদেরকে আমরা তদন্তের মাধ্যমে আমরা খুঁজে বের করব এবং আমি নিশ্চিত যে যত বড় শক্তিশালী হোক না কেন তাকে আমরা আইনের আওতায় আনতে সমর্থ হব। এদিকে পরিমণির পোশাক ডিজাইনার জিমির বিরুদ্ধে বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুলবুল রেজা। চিকিৎসা শুরু করতে দেরি হওয়ার অভিযোগ তুলে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছে বনশ্রীর একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় খোদ হাসপাতাল কর্তৃপক্ষই নির্বিকার। অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করলেও ভুক্তভোগী চিকিৎসক আবারও হামলার শঙ্কায় আছেন। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বনশ্রীর ইউনিট 8 হাসপাতাল। শুক্রবার সন্ধ্যা সিসিটিভির ফুটেজে দেখা যায় 10-15 জনের একটি দল তাড়া করছে ডাক্তার ফারাভিকে। মোটরসাইকেল থেকে পড়ে হাতে ব্যথা পান এক যুবক। ড্রেসিং শুরু করতে দেরি হচ্ছে কেন এই অভিযোগে শুরু হয় মারধর। এক পর্যায়ে সেখান থেকে বেরিয়ে হাসপাতালের ফ্রন্ট ডেস্কে আশ্রয় নেন ভুক্তভোগী ডাক্তার। রোগীর সঙ্গে খ্যাত মানুষ কেন এমন প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে হামলা চালানোর দাবি চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীদের। এখানে আসলে আমরা রোগীর সেফটির জন্য আসলে বলি যে বাইরের লোকগুলো একটু কম থাকতে। এই মোমেন্টে উনি সাডেনলি শর্ট করে বলে আমার বাইরে যেতে বলেন। চিনেন আমার আমি কে? ততক্ষণ চিৎকার করে এখানে পাইচারি করতেছে। ইন দ্য মিন টাইম বাইরে যে 20-25 জন ছেলে ছিল, 20 জন 22 জনের মতো ছিল আর কি, তারা সবাই হুমুর করে ভিতরের দিকে ঢুকছে। এমনকি ধাম করে পিছের দিকে থাপ্পড় দিল। আমি সামনের দিকে ঝুঁকে পড়লাম। আমার চশমা পড়ে গেছিল। এরপর পিছন থেকে চট থাপ্পড় ঘুষি এগুলো করতেছিল। হামলা শুরুই করেন শাহিন নামের এই ব্যক্তি। এদিকে একজনকে সরে দেয়, এপাশ দিয়ে একজন যা বাড়ি দিচ্ছে, থাপ্পড় দিচ্ছে। ওদিকে একজনকে সরে দিচ্ছে, এই পাশে যখন সরে দেয় তখন আর একজন যা থাপ্পড় দিচ্ছে। যদিও শাহিনের দাবি সব মিটমাট হয়ে গেছে। ছেলেরা আসছিল, এটা এলাকার ছেলেরা, আমি যে আবার থামাইতে গেছি, থামাই দিয়ে আমি আবার মাপটাপ চাওয়াই আইছি, আমি আবার একটা ফিনিশিং করে আইছি, বুঝছেন। সেই ঘটনায় খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে হাসপাতালের পরিচালক বা কর্তা ব্যক্তিরা কেউই এ বিষয়ে কথা বলতে নদ নদীতে পানি বাড়তে থাকায় কুড়িগ্রামের তিস্তা তীরের 40 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। পানি উন্নয়ন বোর্ডের কোনো চেষ্টায় কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। এতে দিশেহারা নদী পাড়ের মানুষ। যাদের বসতবাড়ি বিলীন হয়ে গেছে তারা এখন নতুন আশ্রয়ের খোঁজ করছেন। প্রকল্প না থাকায় স্থায়ী সমাধানে অপারগতা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম থেকে মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। তিস্তা রেলওয়ে সেতু থেকে চিলমারি পর্যন্ত রাজারহাট, উলিপুর ও চিলমারি উপজেলার 40 কিলোমিটার তিস্তার তীরে চলছে ভাঙন। তীব্রতা বেশি রাজারহাট ও উলিপুর উপজেলার প্রায় 20 কিলোমিটার অংশ। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে ভিটেমাটি, ফসলি জমি সহ নানা স্থাপনা। আশ্রয়ের খোঁজে গৃহহীনরা। উৎকণ্ঠা আর আতঙ্কে দিনাতিপাত করছেন নদী পাড়ের মানুষ। নদী ভাঙি সগই নিয়েছেন, বাড়িঘর কিছু নেই, নদীর উপরে পড়ে গেছি, করে যাই করে না যাই, ঘর বাড়ি সব গেছে। পানি বাড়লেও ভাঙে, না বাড়লেও ভাঙে, খুব কষ্টের ভিড়ে পড়ে গেছি আমরা। কোনোটা যাবার জায়গা নাই, মানুষের মাঠে যাচ্ছে। আমার বাড়ি নদীর বাতাত, যাওয়ার মতন বুদ্ধির কোনো জায়গায় নেন, টাকা পয়সা নাই। ভাঙন রোধের চেষ্টা চললেও তাতে সুফল পাচ্ছে না পানি উন্নয়ন বোর্ড, এমন অভিযোগ এলাকাবাসীর। পানি উন্নয়ন বোর্ড কাজ করতেছে, তবে এতে এখানে ভাঙা রোধ করলে অন্যখানে ভাঙে। এভাবে ভাঙতে আমাদের বাড়িঘর রক্ষা হবে না। বিদ্যানন্দ ইউনিয়ন প্রায় বিলুপ্ত হয়। আপাতত কোনো প্রকল্প না থাকায় স্থায়ী প্রতিরক্ষা কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। যদি ভাঙন কথা দেখা দেয় আমরা সেখানে তৎক্ষণাৎ গুরুত্ব বিবেচনা করে ব্যবস্থা নিব। যেহেতু এখানে কোনো প্রকল্প নাই, একটা প্রকল্প প্রকৃতিন আছে, যখন প্রকল্পটা বাস্তবায়ন হবে তখন দেখা যাবে যে এই এলাকার নদী ভাঙনটা স্থায়ীভাবে প্রতিরোধ হবে। গত 2 সপ্তাহে তিস্তার ভাঙনে গৃহহীন হয়েছে 200-রও বেশি পরিবার। সময় সংবাদ, কুড়িগ্রাম। মুন্সিগঞ্জে হিমাগারে সংরক্ষিত আলুর পাইকারি দর প্রতি কেজিতে 10 টাকায় নেমে এসেছে। অথচ চাষিদের সংরক্ষণে ব্যয় হয়েছে কেজিতে 18 থেকে 20 টাকা। কঠোর বিধিনিষেধের দাম আরও পড়ে যাওয়ার আশঙ্কায় চাষিরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুক্তারপুরে আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, আফজাল, এই যে আলু ভিত্তিক অর্থনীতি যেটি এখানে কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়েছে। আপনি যেমনটি বলছিলেন, আলুর শ্রেষ্ঠ জেলা, যে জেলায় সবচেয়ে বেশি আলু হয়, সেই শীর্ষ জেলাতে আলু নিয়ে বিপাকে পড়েছেন এখানকার কৃষক এবং সংরক্ষণকারীরা।
তারা বলছেন যে আলু তাদের যে মজুত করতে সীমাগারে যে খরচ হয়েছে সেটি কিন্তু 10 থেকে 12 টাকার মতো এখন বিক্রি হচ্ছে, কিন্তু খরচ পড়েছে কিন্তু 18 থেকে 20 টাকা। তো এই যে বাজারে আলুর যে দাম সেটি কিন্তু তারা বলছেন যে মাঝখানে একটা বড় গ্যাপ আছে, এবং এই যে সংরক্ষণকারী এবং কৃষকদের যে ক্ষতিটা হচ্ছে তার মধ্যে কিন্তু একটি বড় সিন্ডিকেট কাজ করছে। তারা বলছিলেন যে যেখানে আলু 10 থেকে 12 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে, সেখানে আলু কিন্তু খুচরা বাজারে 20 থেকে 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো এই যে বড় একটা ফারাক যে পাইকারি দর এবং খুচরা দামের মধ্যে, এর মাঝখানে যে আলুদার রয়েছেন বা যারা এই মধ্যভোগী রয়েছেন তাদের বিষয়ে কিন্তু নানা রকম অভিযোগ করছেন আলু সংশ্লিষ্টরা, এবং তারা বলছেন যে আলুর যে এখানে উৎপাদন সেটি কিন্তু 13 লাখ মেট্রিক টনের মতো উৎপাদন হয়েছে, এবং মিলগুলোতে কিন্তু 5.5 লাখ টনের বেশি আলু মজুত রয়েছে। সেই আলু এই সময় অন্যান্য বছরে যেভাবে আলু বাজারজাত হওয়ার সেটা কিন্তু হচ্ছে না, এবং এই হিমাগারটিতে প্রায় 5 লাখ বস্তা আলু যে 50 কেজি সেগুলো কিন্তু সংরক্ষিত হয়েছে। তার মধ্যে এই পর্যন্ত বেরিয়ে এসেছে প্রায় 1,45,000 বস্তা। অথচ তারা বলছিলেন যে অন্যান্য বছর কিন্তু এই সময় প্রায় 2.5 লাখ বস্তার মতো আলু বেরিয়ে যায়, এবং সেই আলু এবার বের না হওয়ার পিছনে কারণ তারা বলছিলেন যে এই গেল বছর আলুর কিন্তু দাম ছিল অনেক বেশি, এবং সেই অনুযায়ী আলুর দাম যাচ্ছে, এবং এখানে যে এই করোনা মহামারী সেখানে যে ত্রাণ হিসাবে বিভিন্ন জায়গায় আলু পাওয়া হয় সেটিও কিন্তু এবার কম হয়েছে। এসব কিছু মিলে কিন্তু এখানকার আলু ভিত্তিক অর্থনীতি একটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। আফজাল। ফুটবল তারকা লিওনেল মেসির পিএসজিতে যোগ দেওয়ার খবরে প্যারিস জুড়ে সমর্থকদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ক্লাবটির সমর্থকরা মনে করেন মেসির আগমনে পিএসজি আরও ভালো করবে, সেই সঙ্গে বিশ্বব্যাপী বাড়বে ক্লাবটির জনপ্রিয়তা। ফ্রান্সের প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এখন থেকে ফরাসি ক্লাব পিএসজিতে খেলবেন। কাতারের যুবরাজ খলিফা বিন আল তানি এক টুইট বার্তায় এই ঘোষণা দেওয়ার পর এখন পিএসজির সমর্থকদের মধ্যে বিরাজ করছে আনন্দ আর উৎসব। এই সুপারস্টারের ব্যয়ভার বহন করতে না পারার কারণে বার্সেলোনা ক্লাব আনুষ্ঠানিকভাবে তাকে যখন ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়, তারপর থেকে অনেকগুলো ক্লাবেরই নাম জোরসোরে উচ্চারিত হচ্ছিল। পিএসজি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের নাম আসলেও শেষ পর্যন্ত তিনি পিএসজিতেই ভিড়ছেন বলে জানা গেছে। সুপারস্টার মেসি এখন থেকে পিএসজিতে খেলবেন এমন খবরে দেশটিতে বসবাসরত বাংলাদেশি পিএসজির সমর্থকরা এখন অনেক আনন্দিত। আমরা ইতিমধ্যে যখন খবর পেয়েছি লিওনেল মেসি এই ক্লাবের পক্ষে খেলবেন, তখন আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশাবাদী লিওনেল মেসি এই টিমে খেলার পর আরও গতি পাবে, পৃথিবীতে এই ক্লাবটি আরও জনপ্রিয়তা লাভ করবে, আর এই জনপ্রিয়তা আমাদের প্যারিস সহ সব জায়গায় ছড়িয়ে পড়বে। আমরা যারা পিএসজি সমর্থক রয়েছি আমাদের মধ্যে আসলে বিপুল সংখ্যক উৎসাহ এবং উদ্দীপনা এবং আনন্দ বিরাজ করছে। আমরা গর্বিত, কারণ লিওনেল মেসির মতো একজন আন্তর্জাতিক মানের তারকা আমাদের ফ্রান্সের একটি ফুটবল ক্লাবে খেলবে, সেটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার, এবং এটা আসলে অনেক বড় একটি পাওয়া আমাদের জন্য। আগামী 10ই আগস্ট ঐতিহাসিক আইফেল টাওয়ারে এলইডি লাইটের মাধ্যমে এই তারকা ফুটবলার লিওনেল মেসিকে ফ্রান্সে স্বাগত জানানো হবে, আর তারই অপেক্ষায় রয়েছেন এখন এখানকার পিএসজির সমর্থকরা। মোহাম্মদ লুৎফর বাবু, শেষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 261 প্রাণহানি। গণটিকাদানের প্রথম দিনই পেল রেকর্ড 27 লাখেরও বেশি মানুষ, বড় অংশই প্রান্তিক জনগোষ্ঠী। এডিস মশার ব্যাপক উপস্থিতিতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক হওয়ার শঙ্কা, দায় নিলেন উত্তরের মেয়র। পরিচ্ছন্নতা কাজে অংশ নিলে মিলবে নগদ টাকা। এবং নতুন নতুন কায়দায় চলছে মাদক চোরাচালান। এবার শিলপাটার ভেতরে করে কক্সবাজার থেকে ইয়াবা পৌঁছে যাচ্ছে বিভিন্ন জেলায়, গ্রেফতার এক। এই ছিল সকালের সময়ের সঙ্গে থাকুন সময়।